এই লেকচারে আমরা স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক রেজিস্ট্যান্স অফ এ ডায়োড সম্বন্ধে আলোচনা করব। নো ডায়োড ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান আইডিয়াল ডায়োড। এটা আমরা জানি যে কোনো ডায়োডই আইডিয়াল ডায়োড হতে পারে না। অ্যান অ্যাকচুয়াল ডায়োড ডাজ নট বিহেভ অ্যাজ এ পারফেক্ট কন্ডাক্টর হোয়েন ফরওয়ার্ড বায়াসড। তাহলে আমরা যখন কোনো একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখি, এটা তো আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসে রাখলে আমরা বেশি পরিমাণে কারেন্ট পাই, আর আমরা যদি এই ডায়োডটাকে রিভার্স বায়াসে যদি রাখি তাহলে কম কারেন্ট পাই। কিন্তু এটা আমরা কখনোই বলতে পারবো না যে ফরওয়ার্ড বায়াসে যখন একটা ডায়োড থাকবে তখন সেটা পারফেক্ট কন্ডাক্টর হয়ে যাবে, বা রিভার্স বায়াসে যখন থাকবে তখন সেটা পারফেক্ট ইনসুলেটর হয়ে যাবে, তা কিন্তু না। ইট ডাজ নট অফার জিরো রেজিস্ট্যান্স হোয়েন ফরওয়ার্ড বায়াসড। মানে ফরওয়ার্ড বায়াসড হওয়া মানেই যে রেজিস্ট্যান্স জিরো হয়ে যাওয়া, তা কিন্তু নয়। অপর দিক থেকে আমরা বলতে পারি যে ইটস রিভার্স রেজিস্ট্যান্স অলদো ভেরি লার্জ ইজ নট ইনফাইনাইট। মানে রিভার্স রেজিস্ট্যান্স যেটা আছে এটা ঠিকই যে তার যে ভ্যালু যেটা তার ভ্যালুটা অনেকটা বেশি, কিন্তু তার মানে এই নয় যে আমরা একটা ডায়োডকে রিভার্স বায়াসে কানেক্ট করলে যে ইনফাইনাইট ভ্যালু অফ রেজিস্ট্যান্স পাওয়া যাবে, তা কিন্তু নয়। তো এইবারে আমরা একটা ছবি দেখাচ্ছি। এই ছবি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সিলিকন ডায়োডের ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক। এটা আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসও রয়েছে, অর্থাৎ আমাদের একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াস যে ক্যারেক্টারিস্টিক সেটা দেখাতে হবে, এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট করে দেখাতে হবে। তো যদি আমরা সেই এক্সপেরিমেন্টটা পারফর্ম করি এবং আমরা যদি ভোল্টেজের ভ্যালুগুলোকে এরকম এক্স অক্ষ বরাবর যদি দেখাই এবং কারেন্টের ভ্যালুগুলোকে যদি আমরা এরকম ওয়াই অক্ষ বরাবর যদি দেখাই, তাহলে আমরা ঠিক এই রকম একটা কার্ভ পাবো। এইভাবে যেভাবে এখানে ছবিতে দেখানো হচ্ছে ঠিক সেই রকম একটা নন লিনিয়ার একটা কার্ভ, এরকম একটা সলিড কার্ভ পাওয়া যাবে। তো যখন ফরওয়ার্ড বায়াস করা হচ্ছে, when forward biased it offers a definite resistance in the circuit, তাহলে এটা অবশ্যই কিন্তু সার্কিটে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স দেবে। দিস রেজিস্ট্যান্স ইজ নোন অ্যাজ দ্য ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। তাহলে ফরওয়ার্ড বায়াসে কানেকশন করা অবস্থায় যখন ডায়োডটা একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স দিচ্ছে, তখন আমরা সেটাকে বলছি ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। ইট ইজ সিম্পলি দ্য রেশিও অফ দ্য ডিসি ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড টু দ্য ডিসি কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। তার মানে যেটা হচ্ছে, ইট ইজ সিম্পলি দ্য রেশিও অফ দ্য ডিসি ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড। মানে ডায়োডের মধ্যে যতটা ডিসি ভোল্টেজ পড়ছে এটা আমরা মেজার করতে পারবো, এবং ডায়োডের মধ্যে কতখানি কারেন্ট ফ্লো করছে সেটাও মেজার করতে পারবো। তাহলে ডিসি ভোল্টেজ আর ডিসি কারেন্ট এটা রেশিও করলে যে রেজিস্ট্যান্সটা আমরা পাবো সেটাই হচ্ছে স্ট্যাটিক রেজিস্ট্যান্স। যেমন ধরা যাক, ফর ইনস্ট্যান্স, ইফ দ্য ডিসি ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড ইজ 0.7 ভোল্ট, দ্য কারেন্ট থ্রু ইট ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য ফিগার। যে অর্থাৎ যদি আমরা দেখি যে ভোল্টেজটা 0.7 ভোল্ট, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা এই গ্রাফের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম, ধরে নিচ্ছি এই যে পি বলে একটা পয়েন্ট আছে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই যে পি পয়েন্ট থেকে পি এ একটা পারপেন্ডিকুলার টানবো, এক্স অক্ষের ওপরে পি একটা পারপেন্ডিকুলার টানবো। তো এই যে যে পয়েন্ট যেটা আমি পাচ্ছি, এ পয়েন্টটা নিশ্চয়ই একটা ভোল্টেজকে ইন্ডিকেট করবে। তার ভ্যালুটা হচ্ছে কি 0.7 ভোল্ট, যেটা আমরা ধরছি, অ্যাসিউম করছি। তাহলে এর জন্য অর্থাৎ পি পয়েন্টের জন্য যে ভোল্টেজ পড়ছে ডায়োডের মধ্যে সেটা হচ্ছে 0.7 ভোল্ট। এইবার এই পি পয়েন্ট থেকে আমরা আরেকটা পারপেন্ডিকুলার এই কারেন্ট অ্যাক্সিসে ড্র করতে পারি। তাহলে কারেন্ট অ্যাক্সিসে ড্র করলে সেই পারপেন্ডিকুলারটা এরকম একটা জায়গায়, অর্থাৎ 15-এর ঠিক একটু নিচে টাচ করবে। ধরে নিচ্ছি সেটা 14, তাহলে কারেন্ট ভ্যালুটা হচ্ছে 14। তাহলে আমি কি পেলাম, যে ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে 0.7 ভোল্ট, কারেন্ট ভ্যালুটা হচ্ছে 14, কিন্তু মিলি অ্যাম্পিয়ার, ইউনিটটা মাথায় রাখতে হবে। ওপরেরটা ভোল্টেজে আছে, নিচেরটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার আছে। মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে কি হচ্ছে,
যে এই পার্টিকুলার পি পয়েন্টের জন্য ভোল্টেজের ভ্যালু যদি 0.7 ভোল্টেজ হয়, কারেন্টের ভ্যালু যদি 14 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে স্ট্যাটিক রেজিস্ট্যান্স হবে এদের দুজনকার রেশিও, অর্থাৎ 0.7 ভোল্টেজ ডিভাইডেড বাই 14 মিলি অ্যাম্পিয়ার, এবং ক্যালকুলেশন করলে দেখা যাবে যেটা মোটামুটি 50 ওম এই অর্ডারের একটা রেজিস্ট্যান্স দেয়। তাহলে এই যে আরএফ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমার এই ডায়োডটার জন্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। In general, the static resistance is given by the cotangent of the angle alpha, that is RF is equal to OA by AP that is equal to cot alpha। মানে যদি ছবিতে আমরা যদি বলি আর কি, তাহলে এই যে পি যেটা আছে, পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি পি এ, এটা আমি আগেই বললাম। তাহলে এটা হচ্ছে অরিজিন, তাহলে অরিজিন ও পি এ এইরকম একটা ট্রায়াঙ্গেলের কথা আমরা ভাবছি। তাহলে কি হলো যে এই যে কট আলফা আলফা সমান কত হবে না, কট আলফা সমান হচ্ছে ও এ বাই এপি, মানে বেসিক্যালি ভোল্টেজ বাই কারেন্ট, ও এ বাই এপি, দ্যাট ইজ ইকুয়াল টু কট আলফা। যেখানে আলফা মানে কি, এই যে ট্রায়াঙ্গেলের এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে আমি আলফা বলছি। তাহলে কট আলফা সমান যেটা হচ্ছে এটাই হচ্ছে কিন্তু স্ট্যাটিক রেজিস্ট্যান্স। ইফ দ্য ক্যারেক্টারিস্টিক ইজ লিনিয়ার, মানে এই যে গ্রাফ যেটা পাচ্ছি এই গ্রাফে এইখানে একটা কার্ভেচার আছে, তারপরে মোটামুটি এই কার্ভটা মোটামুটি লিনিয়ার, হয়তো পুরো লিনিয়ার বলাটা ঠিক নয়, একটা পার্টিকুলার সার্টেন রিজিয়ন হয়তো লিনিয়ার, পুরো কার্ভটা লিনিয়ার বলা যায় না। তো যদি এটা পুরো লিনিয়ার হতো, যেমন কি যদি এটাই যদি একটা রেজিস্ট্যান্স যদি হতো, এখানে যে গ্রাফটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োডের জন্য, কিন্তু আমরা একই যদি ভোল্টেজ কারেন্ট গ্রাফ ড্র করতাম একটা রেজিস্ট্যান্সের জন্য, তাহলে কি হতো, এরকম একটা নন লিনিয়ার বিহেভিয়ার কিন্তু পাওয়া যেত না। সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যেত, এই রকম একটা স্ট্রেট লাইন, অর্থাৎ পিওরলি লিনিয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় যে স্ট্যাটিক রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট পাওয়া যায়। তো নন লিনিয়ারের ক্ষেত্রে কি হবে, নন লিনিয়ারের ক্ষেত্রে যেটা হয় যে এটা কিন্তু পুরো কনস্ট্যান্ট হবে না। আমরা একটা এখানে পার্টিকুলার অপারেটিং পয়েন্ট পি কনসিডার করেছি, সেই পি পয়েন্টটা কনসিডার করে তার জন্য আমরা এই স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা বের করেছি। কিন্তু আমরা যদি পি পয়েন্টের জায়গায় যদি আমরা অন্য কিছু পয়েন্ট নিই, ধরা যাক এম পয়েন্ট নিলাম বা এন পয়েন্ট নিলাম, সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে আরএফের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু একই নাও হতে পারে। ডিসি রেজিস্ট্যান্স উইল ভ্যারি উইথ দ্য পয়েন্ট অফ মেজারমেন্ট। যেহেতু কার্ভটা নন লিনিয়ার, তাই দেখা যাবে যে বিভিন্ন পয়েন্টের জন্য আমরা বিভিন্ন ভ্যালুর স্ট্যাটিক রেজিস্ট্যান্স পাচ্ছি। যাই হোক, এখানে স্ট্যাটিক রেজিস্ট্যান্স সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এইবারে আরেকটা বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। ইন অ্যাডিশন টু 14 মিলি অ্যাম্পিয়ার অফ ডিসি কারেন্ট, অর্থাৎ যে পি পয়েন্টের কথা আমরা বলেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 0.7 ভোল্টেজ ছিল আর 14 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ছিল। এই কারেন্টটাকে আমরা বলছি ডিসি কারেন্ট। কিন্তু এই ডিসি কারেন্টটা ছাড়াও কি হতে পারে যে স্মল এসি কারেন্ট মে বি সুপার ইম্পোজড ইন দ্য সার্কিট। এটা হতেই পারে যে পিওরলি ডিসি কারেন্ট হয়তো আমরা দিচ্ছি না, কিছুটা এসি কারেন্ট যেতে পারে। দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ডায়োড টু দিস এসি সিগন্যাল is called its dynamic or AC resistance. The AC resistance of a diode at a particular DC voltage is equal to the reciprocal of the slope of the characteristic at that point. মানে বেসিক্যালি এসি রেজিস্ট্যান্সের সংজ্ঞা যেটা হলো সেটা হচ্ছে চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই রেজাল্টিং চেঞ্জ ইন কারেন্ট, মানে হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা আই। তো ডেল্টা মানে হচ্ছে চেঞ্জ, ডেল্টা হচ্ছে একটা গ্রিক সিম্বল, ডেল্টা মানে হচ্ছে চেঞ্জ অফ, আর ডেল্টা ভি মানে তাহলে চেঞ্জ অফ ভোল্টেজ, ডেল্টা আই মানে হচ্ছে চেঞ্জ অফ কারেন্ট। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল চেঞ্জ ইন কারেন্ট ডিউ টু ইনক্রিমেন্টাল চেঞ্জ ইন ভোল্টেজ, তাদের যেটা রেশিও ডেল্টা ভি বা ডেল্টা আইয়ের যে রেশিও, সেটাকে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স বলছি। তো এবার ডাইনামিক রেজিস্ট্যান্স ক্যালকুলেশনটা করব কী করে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের এই পি পয়েন্টটাকে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে একটা অপারেটিং পয়েন্ট অফ দ্য ডায়োড, পি পয়েন্টটা। এইবার দুটো পয়েন্ট নিতে হবে, এম পয়েন্ট আর এন পয়েন্ট, যেটা হচ্ছে এই পি পয়েন্টটার কিন্তু খুব কাছাকাছি এবং খুবই কাছাকাছি, ভেরি নিয়ার টু ইট।
এরপর কি করতে হবে, দিস 2 পয়েন্টস উইল দেন ইন্ডিকেট ইনক্রিমেন্টাল চেঞ্জেস ইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। মানেটা কি, এই যে এম পয়েন্ট আমরা নিয়েছি, এই পয়েন্ট এম পয়েন্টের জন্য নিশ্চয়ই তার একটা পার্টিকুলার ভোল্টেজ ভ্যালু, একটা কারেন্ট ভ্যালু থাকবে। যেমন কি এম পয়েন্ট থেকে আমরা যদি এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করি ভোল্টেজ অ্যাক্সিসের উপরে, তাহলে যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে এই এম পয়েন্টের ভোল্টেজ। একইভাবে এম পয়েন্ট থেকে আমরা যদি একটা পারপেন্ডিকুলার কারেন্ট অ্যাক্সিসে ড্র করি, তাহলে যেখানে কাট করবে এই পার্টিকুলার পয়েন্টটা, এটা হবে এম পয়েন্টের জন্য কারেন্টের ভ্যালু। এন পয়েন্টের জন্যও তাই, এই যে এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে এখানে আমি ভোল্টেজ পাবো, এখানে আমি কারেন্ট পাবো। তাহলে এই যে দুটো পার্টিকুলার কারেন্টের ডিফারেন্স আমি বের করতে পারি, সেটা হচ্ছে ডেল্টা আই। একইভাবে এই যে দুটো পার্টিকুলার ভোল্টেজ এন পয়েন্টের জন্য আর এম পয়েন্টের জন্য যে দুটো ভোল্টেজ, তাদের যে ডিফারেন্স যেটা ডেল্টা ভি, সেটা আমরা বার করতে পারি। যে ছবিতে দেখানো হয়েছে এই লাইন আর এই লাইন, এদের মধ্যেকার যে সেপারেশন, এটা হচ্ছে ডেল্টা ভি। এই লাইন আর এই লাইন অর্থাৎ কারেন্টের ভ্যালুর যে সেপারেশন, সেটা হচ্ছে ডেল্টা আই। তাহলে কি হবে, যে আমরা ডেল্টা ভি এবং ডেল্টা আই এই ক্যালকুলেশন আমি করতে পারি। যেমন এই পার্টিকুলার গ্রাফটার জন্য আমরা টিপিক্যাল ভ্যালুগুলো বসিয়েছি। যেমন কি এটা হচ্ছে ডেল্টা ভি, অর্থাৎ এম পয়েন্টের ভোল্টেজ মাইনাস এন পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই এম পয়েন্টের কারেন্ট মাইনাস এন পয়েন্টের কারেন্ট। তাহলে এখান থেকে ডেল্টা ভি পাচ্ছি, এখান থেকে ডেল্টা আই পাচ্ছি, তাহলে আরএফ এর মানটা আমি 9.46 ওম পেয়ে গেলাম। এটা হচ্ছে ওই এম এবং এন এই দুটো পয়েন্ট নিয়েছিলাম, সেই পয়েন্ট নিয়ে আমরা যেটা ডাইনামিক রেজিস্ট্যান্স, এই ডাইনামিক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করেছি। এইবারে the smaller the incremental changes delta V and delta I, the closer is the above result to the exact value of the dynamic resistance। মানে ডেল্টা ভি এবং ডেল্টা আই এটাকে আমরা যত কম মানে ভ্যালু নিয়ে মেজার করতে পারবো, অর্থাৎ এম এবং এনকে যত কাছে এনে মেজার করতে পারবো, আরএফ এর মানটা তত কারেক্ট বেরোবে। For making these incremental values smaller, the points M and N have to be closer। এটা আগেই বলেছি। It then becomes difficult to read the voltage and current values accurately from the graph। কিন্তু মানে সমস্যা যেটা হচ্ছে, এম এবং এন পয়েন্টকে আমরা যদি খুব কাছাকাছি যদি নিয়ে নিই, তাহলে গ্রাফ থেকে তাদের ওই যে চেঞ্জটা বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। উই ক্যান সার্কামভেন্ট দিস ডিফিকাল্টি, মানে এই ডিফিকাল্টিটা আমরা এড়াতে পারি ইফ উই রিমেম্বার দ্যাট as delta V becomes smaller and smaller, the slope of the line Mn becomes the same as that of the tangent to the curve at point P। এই ব্যাপারটা আমরা গ্রাফ থেকে বোঝাবো। এই যে এম পয়েন্ট এবং এন পয়েন্ট, এরা পি এর যত কাছে আসবে, তখন দেখা যাবে যে আলটিমেটলি আমরা যদি এই যে পি পয়েন্ট যেটা আছে, এই পি পয়েন্টে আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি, কীভাবে ট্যানজেন্ট ড্র করব, এই যে দেখা যাচ্ছে যে এরকম একটা স্ট্রেট লাইন, এই লাইনটা পি পয়েন্টের জাস্ট পি পয়েন্টটাকে ঘেঁষে এই ভোল্টেজ অ্যাক্সিসে কাট করেছে। এটা হচ্ছে পি পয়েন্টের ট্যানজেন্ট। আমরা একটা সার্কেলের ট্যানজেন্ট ড্র করতে পারি একটা পার্টিকুলার পয়েন্টে, সেই পয়েন্টের গা ঘেঁষে একটা যখন আমরা লাইন ড্র করি, সেটা হচ্ছে ট্যানজেন্ট। ঠিক একইভাবে এই যে পি পয়েন্ট যেটা আছে, একটা স্কেল দিয়ে এই গ্রাফের মধ্যে একটা স্কেল দিয়ে আমরা এইভাবে এরকম একটা লাইন জয়েন করব, যাতে এই লাইনটা পি পয়েন্টটাকে ছুঁয়ে ভোল্টেজ অ্যাক্সিসে গিয়ে টাচ করে। তাহলে এইটা বেসিক্যালি হচ্ছে একটা ট্যানজেন্ট যেটা আমি ড্র করেছি। কার উপরে ড্র করেছি? পি পয়েন্টটার উপরে কিন্তু এই ট্যানজেন্টটাকে আমি ড্র করেছি। তাহলে কি হবে, এই ট্যানজেন্টটাকে আমরা যদি ড্র করি তখন কি হবে, তখন বেসিক্যালি সেই ট্যানজেন্টের জন্য যে স্লোপ যেটা পাওয়া যাবে, মানে দ্য স্লোপ অফ দ্য লাইন এমএন becomes the same as that of the tangent to the curve at point P। মানে mn এই যে লাইন যেটা আছে, যদি m পয়েন্ট আর n পয়েন্ট এরা যদি p এর খুব কাছে যদি হয়, তাহলে আমি mpn বলে যে লাইন যেটা পাবো, mpn এই লাইনটার স্লোপ এবং এই যে p বিন্দু দিয়ে যে ট্যানজেন্ট যেটা টেনেছি, সেই ট্যানজেন্টটার স্লোপ একই, এবং এই ছবিতে সেটাই বোঝা যাচ্ছে। এই যে ট্যানজেন্ট যেটা ড্র করেছে, সেই ট্যানজেন্টটা কিন্তু বেসিক্যালি এই যে এমপিএন এই লাইনটা দিয়েই কিন্তু গেছে। তার মানে যেটা দাঁড়ালো যে এম এবং এন এই দুটো পয়েন্ট পি পয়েন্টটা যত কাছাকাছি আসবে, এম এন লাইনটার স্ট্রেট লাইনটার যেটা স্লোপ এবং পি বিন্দু দিয়ে যে ট্যানজেন্ট যেটা টেনেছি, সেই ট্যানজেন্টটার স্লোপ কিন্তু একই, সেম হবে। তাহলে এই যে পি বিন্দু দিয়ে যে ট্যানজেন্টটা টেনেছি আমি,
সেই ট্যানজেন্টটা আমি ছবিতে দেখতে পাচ্ছি যে বিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং এই পি থেকে আমি যদি আরেকটা পারপেন্ডিকুলার এই ভোল্টেজ অ্যাক্সেসে ড্র করি, যেটা এ, এই যে পি বিন্দু থেকে পারপেন্ডিকুলারটা এ, তাহলে পি বি এ এটা হচ্ছে একটা ত্রিভুজ পি বি এ, এবং বিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। তাহলে আমি যদি এখান থেকে এই যে বিটা যে অ্যাঙ্গেল যেটা পেয়েছি, এই বিটা অ্যাঙ্গেলের যদি আমরা কট যদি নিই, অর্থাৎ কট বিটা যদি নিই, তাহলে সেটাই কিন্তু হবে ডাইনামিক রেজিস্ট্যান্সের ভ্যালু। কারণ কট বিটা ইজ ইকুয়াল টু বি এ বাই এপি। এই যে ছবিতে আরেকবার দেখে নিই, যে কট বিটা মানে বি এ বাই এপি, মানে ট্যানজেন্ট অফ দ্য এই স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে এই ট্যানজেন্ট ড্র করে আমরা যদি তার স্লোপ বার করি, অর্থাৎ এই ফর্মুলাটা থেকে কট বিটা, যেটা মানে হচ্ছে বি এ বাই এপি, এবং যদি আমরা দেখি আর কি যে বি এর যে ভ্যালুটা, এই বি এর ভ্যালুটা আমি গ্রাফ থেকে পাবো। বি এ মানে কি আরেকবার দেখে নেওয়া যাক, বি এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে এ। তাহলে আমার গ্রাফের ডিভিশনটা জানা আছে যে একটা স্মল স্কেল ডিভিশনের মান কত, তাহলে বি এর মানটা আমি বের করতে পারবো। একইভাবে এপি এর মানটাও ওই স্মল স্কেল ডিভিশন থেকে বের করতে পারবো। তাহলে আমরা যদি স্কেল ডিভিশন থেকে বি এ এবং এপি এর মানটা যদি বের করে ফেলতে পারি, তাহলে কি হবে যে আমি আর এফ এর ভ্যালুটা পেয়ে যাব। এবং এই গ্রাফটা থেকে পার্টিকুলার এই আর এফ এর ভ্যালুটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে এটা হচ্ছে 9.3 ওম। আর এইখানে যখন আমরা চেঞ্জ অফ ভোল্টেজ আর চেঞ্জ অফ কারেন্ট থেকে বের করেছি, তখন পেয়েছিলাম 9.46 ওম। তাহলে দেখা যাচ্ছে যে 9.3 আর 9.46 মোটামুটি কিন্তু কাছাকাছি। কিন্তু ঘটনা যেটা হলো যে ট্যানজেন্ট ড্র করে যদি আমরা এই ভ্যালুটা বের করি, তাহলে মোর অ্যাকুরেট ভ্যালুটা আমরা পাবো। তাহলে আমরা স্ট্যাটিক রেজিস্ট্যান্স এবং ডাইনামিক রেজিস্ট্যান্স সম্বন্ধে আলোচনা করেছি। আমরা আরেকটা ছোট্ট বিষয় সম্বন্ধে আলোচনা করে নিই, যে আমরা যদি একটা ডায়োডের রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক দেখি, আমরা ছবিটা একটু দেখিয়ে নিই যে রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিকটা দেখতে ঠিক কী রকমের হয়। ঠিক এরকমের হয়, এইভাবে ড্র করা হয় রিভার্স বায়াসটাকে। কারণ এখানে ভোল্টেজ অ্যাক্সিসটা নেগেটিভ শো করা হয় রিভার্স বায়াসে, অন্য কোয়াড্রেন্টগুলো শো করা হয় না। এইটা হচ্ছে কারেন্ট অ্যাক্সিস, আর এইটা হচ্ছে গিয়ে ভোল্টেজ অ্যাক্সিস। যেহেতু রিভার্স বায়াস, এই জন্য এখানে মাইনাস ভি বলা হচ্ছে, নেগেটিভ ভিটাকে দেখানো হচ্ছে। নেগেটিভ ভিটাকে দেখিয়ে এই কোয়াড্রেন্টে আমরা কারেন্ট ভ্যালুটাকে প্লট করি, এইভাবে রিভার্স বায়াসটা আমরা দেখাই। তাহলে রিভার্স বায়াসে কি দেখা যায়, যে ভোল্টেজটা যদি বাড়াই তাহলে কারেন্টের চেঞ্জটা খুব অল্পই হয়, খুব সামান্য কারেন্টের চেঞ্জ হয়, মানে বিফোর দ্য ব্রেকডাউন। তারপরে এই রিজনে ব্রেকডাউন হয়ে গিয়ে অনেক পরিমাণে ভোল্টেজ পাওয়া যায়, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আদারওয়াইজ মানে কি হয়, যে ভোল্টেজের চেঞ্জ হলে কারেন্টের চট করে খুব একটা বেশি চেঞ্জ হয় না। তাহলে ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্টের চেঞ্জ হচ্ছে না, এটার মিনিংটা কি? ভোল্টেজ বাড়ালেও কোনো কারেন্ট পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই তার রেজিস্ট্যান্সটা বেশি। রেজিস্ট্যান্স বেশি হলে ভোল্টেজ বাড়ালেও কোনো কারেন্ট পাবো না। তাহলে উই ফাইন্ড দ্যাট ইভেন ফর এ লার্জ রিভার্স বায়াস ভোল্টেজ দ্য কারেন্ট ইজ ভেরি স্মল, অর্থাৎ অনেক বেশি ভোল্টেজ দিলেও কারেন্ট খুব কম। এবং কতটা কম? দ্য রিভার্স কারেন্ট মে বি 1 মাইক্রো অ্যাম্পিয়ার অ্যাট এ ভোল্টেজ অফ 5 ভোল্ট। মানে যদি আমি 5 ভোল্ট অ্যাপ্লাই করি, 5 ভোল্ট কিন্তু ম্যাগনিটিউডের দিক থেকে অনেকটা বেশি ভোল্টেজ। আমরা এই যে ডায়োডের ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক যখন করব, তখন দেখা যাবে যে 1 ভোল্টের পরে আমরা চট করে আর কোনো ভ্যালু নিই না, 1 ভোল্টও নিই না, ম্যাক্সিমাম 0.8 এই অর্ডারের হয়তো নিই। কারণ তারপরে আমি যদি 0.8 ভোল্টের পরেও যদি ভোল্টেজ বাড়াই, তখন ভীষণ রকমের হাই কারেন্ট ফ্লো করে ডায়োডের মধ্য দিয়ে, এবং আমরা ওই হাই কারেন্ট ফ্লো করাটাকে অ্যালাউ করি না। অ্যালাউ এই কারণে করি না কারণ ডায়োডের ড্যামেজ হতে পারে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখা যাবে যে 1 ভোল্ট তো খুবই কম, ইভেন 1, 2, 3, 4, 5 ভোল্ট পর্যন্ত যদি চলে যায়, দেখা যাবে মাত্র 1 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, মাত্র 10⁻⁶ অ্যাম্পিয়ারের মতন কারেন্ট পাওয়া যাবে। তাহলে আমি যদি এইরকম একটা ভ্যালু নিই, টিপিক্যাল ভ্যালু যদি নিই, যে ভোল্টেজ ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, কারেন্ট ভ্যালু হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে সেক্ষেত্রে স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা কত হবে? স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা হবে আর ইকুয়াল টু 5/1, কিন্তু 1 হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, এটা মাথায় রাখতে হবে। মানে বেসিক্যালি ডিনোমিনেটর হবে 1 × 10⁻⁶। 10⁻⁶টা উপরে চলে গেলে 10⁻+6 হয়ে যাবে, মানে 5 মেগা ওম। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে মেগা ওম, মেগা মানে 10⁶, 5 × 10⁶ ওম, মানে অনেকটা বেশি রেজিস্ট্যান্স। দিস ইজ সাফিসিয়েন্টলি হাই। ইট ইজ মাচ হায়ার দ্যান দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। মানে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত পেয়েছিলাম? 50 ওম পেয়েছিলাম, কিন্তু রিভার্স রেজিস্ট্যান্সটা অফ দি অর্ডার অফ 5 মেগা ওম। সিন্স দ্য ডায়োড কার্ভ ইন দ্য রিভার্স বায়াস ইজ অলমোস্ট হরাইজন্টাল, মানে কার্ভটা তো অলমোস্ট হরাইজন্টাল, মানে ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্ট পাচ্ছি না, হরাইজন্টাল কার্ভ।
তাহলে কি হবে, ইটস ডাইনামিক রেজিস্ট্যান্স উইল বি এক্সট্রিমলি হাই। কারণ ডাইনামিক রেজিস্ট্যান্স মানেটা কি, ডাইনামিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা আই। ডেল্টা ভি এর ভ্যালু আছে কিন্তু ডেল্টা আই এর চেঞ্জ ইন কারেন্ট নাই বললেই চলে, মানে ডেল্টা আই হচ্ছে ক্লোজ টু জিরো। তাহলে ডিনোমিনেটর যদি ক্লোজ টু জিরো যদি হয় তাহলে কি হবে, ডিনোমিনেটরের মান জিরো হলে কী হয়, আর একটা ইনফাইনাইট হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইট হবে না, কারণ এটা হচ্ছে ক্লোজ টু জিরো বাট নট ইকুয়াল টু জিরো। তার মানে এটা একটা ভ্যালু পাওয়া যাবে কিন্তু সেই ভ্যালুটা ভীষণ হাই হবে। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, যে এই যে ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা হয় তার ভ্যালুটা হচ্ছে এক্সট্রিমলি হাই। তাহলে আমি আশা করছি যে মোটামুটি স্ট্যাটিক এবং ডাইনামিক রেজিস্ট্যান্স সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়েছে। এই লেকচারটা আমরা নিয়েছি ভার্গবার বই থেকে, ভার্গবার বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড লিনিয়ার সার্কিটস বই থেকে। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি বলবো যে ভার্গবার বইটা অথবা রক্ষী চ্যাটার্জি ইলেকট্রনিক্সের বইটা একবার পড়ে নিতে, তাহলে এই ব্যাপারগুলো আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।